ওকে, আর্টিকুলেশন পয়েন্ট আমরা যদি সহজভাবে বলার চেষ্টা করি, আর্টিকুলেশন পয়েন্টটা কি? কোনো একটা গ্রাফ থেকে যেসব পয়েন্ট বা নোড গুলাকে বাদ দিলে গ্রাফটা আর কানেক্টেড থাকে না বা মাল্টিপল কম্পোনেন্ট তৈরি হয়, সেই নোড বা পয়েন্টকে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলে থাকি। লাইক আমি যদি এই গ্রাফ থেকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমরা যদি এখান থেকে কে মুছে দেই, অর্থাৎ আমার এই নোটটাকে যদি আমরা ইলিমিনেট করে ফেলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই যে নোটগুলা, এরা কিন্তু আর ডি এর সাথে আর কানেক্টেড নাই, ডি বি এর সাথে কানেক্টেড নাই, ডি সি এর সাথে কানেক্টেড নাই। ওকে, অর্থাৎ আমার এখানে এ বি সি ওরা কানেক্টেড, বাট ওরা ডি এর সাথে কানেক্টেড না, ওরা এফ আর জি এর সাথে কানেক্টেড না। আমার এখানে তিনটা সেপারেট কম্পোনেন্ট তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, তিনটা সেপারেট কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে। তাই আমরা বলতে পারি আমার এখানে একটা আর্টিকুলেশন পয়েন্ট হিসেবেই ছিল। ওকে, সিমিলারলি আমরা যদি এবার একটু ব্যাক করি, আমরা যদি কে ইলিমিনেট না করে বি কে ইলিমিনেট করে দিই, তাইলে কি হয়? তখন আমরা দেখতে পাচ্ছি বি বাদ পড়ে গিয়েছে, সেটা ঠিক আছে, বাট এর সাথে এ কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, অর্থাৎ যেসব রিমেইনিং নোডস আছে ওরা কিন্তু এখনো কানেক্টেডই আছে। দ্যাট মিনস আমার এখানে জাস্ট একটা কম্পোনেন্টেই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাল্টিপল কম্পোনেন্ট তৈরি হয়নি। তাই আমার এখানে বি কোনো আর্টিকুলেশন পয়েন্ট ছিল না। সো আমরা আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে আর্টিকুলেশন পয়েন্ট কাকে বলে, বা কোন কোন নোট আর্টিকুলেশন পয়েন্ট আকারে বিহেভ করতে পারে। আর্টিকুলেশন পয়েন্টের অন্যতম একটা মেইন ইউজ হচ্ছে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর বের করা। অর্থাৎ আমার এখানে কে বাদ দিলে আমার নেটওয়ার্কটা অনেকটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু বি কে বাদ দিলে বি শুধু বাদ পড়তেছে, বাট অন্য সবাই ঠিকই কানেক্টেড থাকতেছে। তাই আমার বি এর কারণে কোনো ধরনের ফেলিওর তৈরি হবে না, বাট এর কারণে তৈরি হবে কে বাদ দিলে। সো আমরা বলতে পারি যে এটা একটা রিয়েল লাইফ ইউজ কেস অফ আর্টিকুলেশন পয়েন্ট। এখন আর্টিকুলেশন পয়েন্টের সলভ হিসেবে আমরা থিঙ্ক করতে পারি যে ব্রিজ। তো ব্রিজ বিষয়টা কি? ব্রিজ বিষয়টা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট কে ইলিমিনেট করার জন্য যে মাল্টিপল কম্পোনেন্ট গুলো তৈরি হয়, তাদের মধ্যে যে কোনো দুইটা নোডকে যদি আমরা কানেক্ট করে দিই, তখন তাকে আমরা ব্রিজ বলি। বিষয়টা যদি আমি একটু দেখাই, এই যে আমি কে বাদ দিয়ে দিয়েছি, কে বাদ দেওয়ার ফলে আমার যে তিনটা সেপারেট কম্পোনেন্ট তৈরি হয়েছিল, এই যে এই সেপারেট কম্পোনেন্ট গুলার মধ্যে আমরা যদি দুইটা নোড পিক করি, লাইক এই কম্পোনেন্টের আমি যদি সি কে পিক করি এবং এই কম্পোনেন্টের আমি যদি এফ কে পিক করি, আমি জি কেও পিক করতে পারি, কোনো সমস্যা নাই, এবং তাদের মধ্যে যদি আমি একটা এজ দিয়ে দিই, তাইলে আমরা বলতে পারি এটা একটা ব্রিজ। আবার সিমিলারলি আমি আমার যে আরেকটা কম্পোনেন্ট আছে, এই যে অনলি ডি নোটকে নিয়ে, সেই কম্পোনেন্টের ডি এর সাথে যদি আমার অন্য আরেকটা কম্পোনেন্ট, সেটা যে কোনো কম্পোনেন্টে হইতে পারে, লাইক এটাকে যদি কানেক্ট করে দিই, তাইলে আমরা বলতে পারি যে কে ইলিমিনেট করে দেওয়ার পরেও ওরা কিন্তু কানেক্টেডই আছে। দ্যাট মিনস এর যে নেসেসিটি ছিল বা যে আর্টিকুলেশন পয়েন্ট ছিল, সেটা এখন আর নাই। অর্থাৎ এই ব্রিজের মাধ্যমে আমরা এর আর্টিকুলেশন পয়েন্ট হওয়াকে আমরা রেস্ট্রিক্ট করে দিয়েছি। অর্থাৎ কে এখন বাদ দিলেও আমার সেপারেট কম্পোনেন্ট তৈরি হচ্ছে না, অর্থাৎ এরা সিঙ্গেল কম্পোনেন্টই থাকতেছে। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। অর্থাৎ আমার এখানে এই এজটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে, এই এজটাও একটা ব্রিজ হিসেবে কাজ করবে। ওকে, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আর্টিকুলেশন পয়েন্ট কিভাবে বের করতে পারি। আমরা তো এভাবে একটা একটা নোট বাদ দিয়ে দেখতে পারবো না যে কয়টা কম্পোনেন্ট তৈরি হচ্ছে।
হ্যাঁ, দিস ইজ এ কারেক্ট প্রসিডিওর, বাট দ্য কমপ্লেক্সিটি অফ ইট ইজ ভেরি হাই। আমরা যদি একটা নোটকে বাদ দিয়ে দেখি যে কয়টা কম্পোনেন্ট তৈরি হচ্ছে, দেন আরেকটা নোটকে বাদ দিয়ে দেখি যে কয়টা কম্পোনেন্ট তৈরি হচ্ছে, এটা খুবই স্মার্ট প্রসিডিওর না। তো আমরা যদি আমাদের গ্রাফে ব্যাক করি, ওকে, তো ধরে নিই এটা আমাদের গ্রাফ। আমরা এখান থেকে কে কে আর্টিকুলেশন পয়েন্ট সেটা বের করার ট্রাই করব। ওকে, সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ট্রি ড্র করতে হবে। আমরা ধরে নিই এ হচ্ছে আমাদের রুট নোড বা স্টার্টিং পয়েন্ট। তাইলে আমরা এ কে রেখে ট্রিটা ড্র করব। ওকে, দেন এর পরে আমরা ধরে নিই আমরা বিতে যাব। দেন বির পরে আমরা ধরে নিই আমরা সিতে যাব। সির পরে আমরা সি এর সাথে কানেক্টেড ইতে যাব। ই এর পরে আমরা ডি তে যাব অথবা এফ তে যাব। সো আমরা ধরে নিই আমরা এফ তে যাব। আমরা ডি তেও যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না। দেন এফ এর পরে আমরা জি তে যাব। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমার ই, আমি আরেকটা কাজ করতে পারি যে আমি ফার্স্টে ধরে নিই আমরা এ তে ভিজিট করেছিলাম, দেন এরপরে আসছি বি তে, দেন সি তে, দেন ই তে, দেন এফ তে, দেন জি তে। এগুলোকে আমরা বলতে পারি ডিসকভারি টাইম, অর্থাৎ তারপরে কাকে ডিসকভার করেছি। সো দিস ইজ আওয়ার ডিসকভারি টাইম। ডি ইকুয়াল টু 2, ডি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4, ডি ইকুয়াল টু 5, ডি ইকুয়াল টু 6। এরপরে আমরা দেখবো জি আর কোনো চাইল্ড আছে কিনা, না নাই। তাহলে আমরা এফ এর কাছে ব্যাক করবো, এফ থেকে দেখবো আর কোনো চাইল্ড আনট্রাভার্স আছে কিনা, না নাই। ই এর কাছে ব্যাক করবো, দেখতেছি হ্যাঁ ই এর একটা আনট্রাভার্স চাইল্ড আছে, সেটা হচ্ছে আমার ডি। ওকে, দেন ডি এরও ট্রাভার্সাল শেষ, এবং ডি এর জন্য যদি আমরা ডিসকভারি টাইমটা ইয়ে করি, তাহলে সেটা হবে 7। অর্থাৎ আমরা 7 নাম্বার নোড আকারে ডি কে ডিসকভার করেছি বা ডি কে ট্রাভার্স করেছি। এবার আমরা ই থেকে সি, সি থেকে ডি, অর্থাৎ আমরা ব্যাক করার ট্রাই করব। ব্যাক করার ট্রাই বলতে যে দেখবো ডি এর আর কোনো আনট্রাভার্স চাইল্ড নাই, দেন ডি এর প্যারেন্টের কাছে, দেন ডি এর প্যারেন্ট ই, ই এর প্যারেন্ট সি, সি এর প্যারেন্ট বি, বি এর প্যারেন্ট এ, এভাবে করে আমরা ব্যাক করতে পারি। এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, সেই বিষয়টা হচ্ছে এই যে আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই দেখবে ই এর আরেকটা চাইল্ড আছে যেটা হচ্ছে এ, কিন্তু এ তো অলরেডি ভিজিটেড। ওকে, তাই আমরা ই থেকে এর দিকে একটা প্যাকেজ দিব। অর্থাৎ এ হচ্ছে ই এর অ্যানচেস্টর, কিন্তু আমরা এই নোটটাকে ইউজ করিনি, ইউজ করিনি যে এ থেকে ইতে আসার ক্ষেত্রে। তাই এটাকে আমরা ব্যাকেজ বলতে পারি। তো আমরা বলতে পারি ই থেকে এর দিকে একটা ব্যাকেজ আছে, ঠিক আছে, আর কোনো ব্যাকেজ নাই আমার এই ক্ষেত্রে। তো আমরা সবগুলা ডিসকভারি টাইম দিয়েছি, অর্থাৎ তারপরে কাকে এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে আমার ডিসকভারি টাইম। ওকে, এবার সব থেকে ক্রুশাল পার্ট, সেটা হচ্ছে লো। লো বিষয়টা হচ্ছে আমরা কোনো একটা নোট থেকে সর্বোচ্চ একটা প্যাকেজ ইউজ করে কত মিনিমাম নোডে পৌঁছাইতে পারি। লাইক আমরা এ থেকে যদি হিসেব করি, তাইলে আমরা এ থেকে মানে ডিসকভারি টাইম যার 1, সেখান থেকে আবার এমন একটা লোতে যাওয়ার ট্রাই করব যার ডিসকভারি টাইম মিনিমাম। ওকে, তাইলে একটা প্যাকেজ ইউজ করে আমরা দেখি
এই যে এই এ থেকে কততে আসতে পারি, এ থেকে আমরা বি, সি, ই হয়ে এই ব্যাক এজটা ইউজ করে আবার এতেই পৌঁছাইতে পারি, অর্থাৎ আমার লো 1। সিমিলারলি ফর বি, একটা ব্যাক এজ ইউজ করে আমরা মিনিমাম কত লোতে পৌঁছাইতে পারি। তাইলে আমরা এটার জন্য লো বলতে পারি যে বি থেকে সি, ই হয়ে একটা ব্যাক এজ ইউজ করে আমরা এতে পৌঁছাইতে পারি, অর্থাৎ এটার ক্ষেত্রেও আমার লো 1। সেম ভাবে সি থেকে আমরা যদি লোটা ক্যালকুলেট করি, সি, ই, দেন একটা ব্যাকেজ ইউজ করে আমরা এতে পৌঁছাইতে পারি, অর্থাৎ আমার লো এক্ষেত্রে 1। আমরা এখানে যেটা করতেছি, মিনিমাম ডিসকভারি টাইমে যাওয়া ট্রাই করতেছি একটা ব্যাকেজ ইউজ করে, হাইয়েস্ট একটা ব্যাকেজ ইউজ করে। দেন ই থেকে আমরা একটা ব্যাকেজ ইউজ করে লোয়েস্ট যে ডিসকভারি টাইমে পৌঁছাইতে পারবো সেটা হচ্ছে 1, তাই এক্ষেত্রেও লো 1। এবার আমরা যদি এফ এফ এর জন্য ক্যালকুলেট করি লো, এফ তার জি, এফ থেকে সে জিতে আসবে কিন্তু এখানে কোনো ব্যাগেজ নাই, সো সে অ্যাকচুয়ালি মিনিমাম যে ডিসকভারি টাইমে পৌঁছাইতে পারে সেটা ওই 5ই। এর থেকে মিনিমাম ডিসকভারি টাইমে তার পক্ষে পৌঁছানো পসিবল না। সেম গোস ফর জি, এক্ষেত্রেও লো হবে 6, অর্থাৎ মিনিমাম রিচেবল ডিসকভারি টাইম 6ই। এর থেকে বেশি সে কোথাও যাইতে পারবে না, কারণ এক্ষেত্রে তার কোনো, তার সাথে কোনো অ্যাটাচড ব্যাগেজ নাই। ওকে, দেন আমরা যদি ডি এর জন্য হিসেব করি, এক্ষেত্রেও লো হচ্ছে 7, অর্থাৎ মিনিমাম রিচেবল ডিসকভারি টাইম 7, বিকজ এক্ষেত্রেও সে কোনো ব্যাকেজ ইউজ করতে পারতেছে না। ওকে, তাহলে আমাদের ডিসকভারি টাইম এবং লো ফাইন্ড আউট করা শেষ। এখন আমরা ফর্মুলার দিকে তাকাই। আমার লো অফ বি যদি ডিসকভারি অফ ইউ এর থেকে বেশি বা সমান হয়, তাহলে আমরা ইউ কে আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারি। এখন এখানে ইউ আর বি কি, আমরা এখন যেই রুলটা ফলো করব সেটা অনলি নোটস গুলার জন্য, এক্সেপ্ট রুট নোট। রুট নোটের জন্য এই ফর্মুলা আহ কাজ করবে না। রুট নোটের জন্য বিষয়টা অন্যরকম। রুট নোটের ক্ষেত্রে বিষয়টা হবে, আমরা ট্রিটা ড্র করার পর যদি তার মোর দেন ওয়ান চাইল্ড থাকে, তখন আমরা বলতে পারি রুট একটা আর্টিকুলেশন পয়েন্ট। তাইলে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যদি এ এর জন্য হিসেব করি, এ হচ্ছে আমার রুট, এ এর কয়টা চাইল্ড আছে এক্ষেত্রে, একটা চাইল্ড, বি অনলি। তাইলে এ আমার আর্টিকুলেশন পয়েন্ট না। এ আর্টিকুলেশন পয়েন্ট হইতো কখন, যখন আমার এদিকে যদি কিছু একটা নোট থাকতো, তাহলে আমরা তখন বলতে পারতাম যে এ একটা আর্টিকুলেশন পয়েন্ট। একটা না থেকে যদি দুইটা থাকতো, তিনটা থাকতো, চারটা থাকতো, তখনও কিন্তু এ আর্টিকুলেশন পয়েন্ট। অর্থাৎ মোর দেন ওয়ান চাইল্ড থাকলে রুটের, তখন সেটা আর্টিকুলেশন পয়েন্ট। অবশ্যই অবশ্যই ট্রি আকার পরে সেটা, ট্রি আকার আগে। লাইক এই গ্রাফে কিন্তু তার দুইটা চাইল্ড দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আবার ডিসিশন নিতে পারবো না যে সে আর্টিকুলেশন পয়েন্ট কিনা। ডিসিশন নিতে আমাকে ট্রি ড্র করতে হবে, এই যে। ওকে, সো আমার এখানে এ আর্টিকুলেশন পয়েন্ট না। এবার বাকিগুলোর জন্য যদি আমরা হিসেব করি, সো আমরা বলতে পারি আমার বাকি নোট গুলা যদি এভাবে হিসেব করি, বি আর সি, অর্থাৎ আমার বি হচ্ছে ইউ, সি হচ্ছে বি। তাইলে আমাদের ফর্মুলা অনুযায়ী লো অফ বি, অর্থাৎ বি বলতে আমরা এখানে বলতেছি সি, আর ডিস অফ ডিসকভারি ডি অফ ইউ, আর ইউ হচ্ছে আমার এখানে বি। তাইলে আমরা যদি ভ্যালু গুলা বসাই, লো অফ সি কত, 3, সরি লো অফ সি হচ্ছে 1, আর ডিস অফ বা ডি অফ বি হচ্ছে আমার 2। তাহলে এবার আমরা যদি দেখি যে এটা বড় কিনা,
না, বড় না। যেহেতু বড় না, তাহলে এটা আমার অ্যাপিও না। এক্ষেত্রে এটা বলতে কাকে বোঝাচ্ছি? কে আমার এপি হওয়ার ক্যান্ডিডেট ছিল? বি। বি আমার এপি হওয়ার ক্যান্ডিডেট ছিল, বাট বি আমার এপি না। ওকে, সেম। আমরা এবার সি আর ই এর জন্য হিসেব করব। তো সি আর ই, তো সি আর ই এর ক্ষেত্রে যদি আমরা হিসেব করি, লো অফ ই আর ডিস অফ সি, এক্ষেত্রে লো অফ ই হচ্ছে আমার 1 আর ডিস অফ সি হচ্ছে আমার 3। ওকে, এখন আমরা যদি দেখি লো অফ ই বড় কিনা, না বড় না, তাহলে আমার ডিসিশন নিতে হচ্ছে যে আমার সি আর্টিকুলেশন পয়েন্ট না। এবার আমরা যার জন্য কাজ করব সেটা হচ্ছে ই আর ডি। ই ডি, তো লো অফ ডি আর ডিস অফ ই, তাইলে লো অফ ডি হচ্ছে আমার 7, ডিস অফ ই হচ্ছে আমার 4। ডিস বলতে আমি ডি বোঝাচ্ছি, এবং সেটা গ্রেটার দেন হচ্ছে আমার, অর্থাৎ এই ক্ষেত্রে এই ব্যাপারটা সত্যি হয়েছে, অর্থাৎ লো অফ ডি গ্রেটার দেন ডিস অফ ই। সো আমরা বলতে পারি এক্ষেত্রে আর্টিকুলেশন পয়েন্ট হওয়ার শর্ত সে পূরণ করেছে, এবং কে তাহলে আর্টিকুলেশন পয়েন্ট হবে? ই। অর্থাৎ আমার ইউ আর্টিকুলেশন পয়েন্ট হবে, ইউ আর বি এর তুলনার ক্ষেত্রে ইউ আর্টিকুলেশন পয়েন্ট। সো ই ইজ হ্যাপি। আমরা একটা আর্টিকুলেশন পয়েন্ট পেয়েছি। এবার আমরা বাকি এটা তুলনা করি, সেটা হচ্ছে ই আর এফ। ই এফ, তো ই আর এফ এর ক্ষেত্রে আমরা যদি ইয়ে করি, লো অফ এফ আর ডিস অফ ই, লো অফ এফ হচ্ছে আমার 5, ডিস অফ ই হচ্ছে আমার 4, এবং এক্ষেত্রে সেটাও বড়। সো আমরা বলতে পারি যে ই ইজ হ্যাপি। এখন বাকি আছে হচ্ছে আমার এফ আর জি। এফ আর জি, এক্ষেত্রে একটু বলে রাখি, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে যেগুলা আমার চাইল্ড নোট, সেই চাইল্ড নোট কিন্তু কোনোভাবেই আর্টিকুলেশন পয়েন্ট হয় না। ওকে, বিকজ তাকে বাদ দিলে তো সেই শুধু বাদ পড়বে। ওই কারণে নর্মালি আমার চাইল্ড গুলা বা লিফ নোট গুলা, অ্যাকচুয়ালি চাইল্ড বলতে লিফ নোট বোঝাতে চেয়েছি, লিফ নোট গুলা আর্টিকুলেশন পয়েন্ট হয় না। সো আমরা এটার জন্য যদি হিসেব করি, লো অফ জি আর ডিস অফ এফ, তো লো অফ জি, আমরা যদি জি তে চলে আসি, লো অফ জি হচ্ছে 6 আর ডিস অফ এফ হচ্ছে 5। তো এই ক্ষেত্রেও যেহেতু এটা বড়, সুতরাং আমরা বলতে পারি যে আমার এফ ইজ হ্যাপি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা কয়টা অ্যাপি পেয়েছি? এই যে ই একটা অ্যাপি, আমার অ্যাপি লিস্ট। তারপর আমরা পেয়েছি হচ্ছে, এক্ষেত্রেও ই কে পেয়েছি, এরপরে পেয়েছি এফ। আমার ই এবং এফ হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট, অর্থাৎ ই কে বাদ দিলে আমার গ্রাফ এই যে এ বি সি ওয়ালা একটা কম্পোনেন্ট, ডি ওয়ালা একটা কম্পোনেন্ট, এফ জি ওয়ালা একটা কম্পোনেন্ট। আবার আমরা যদি এফ কে বাদ দিয়ে দিই, তাহলে জি একটা কম্পোনেন্ট, আর এদিকে এ বি সি ই ডি মিলে আর একটা কম্পোনেন্ট তৈরি হবে। বাট আমরা যদি বি কে বাদ দিই, তাহলে ওরা কানেক্টেড থাকতেছে, সি কে বাদ দিলে ওরা কানেক্টেড থাকতেছে, এ কে বাদ দিলে ওরা কানেক্টেড থাকতেছে, ডি কে বাদ দিলে ওরা কানেক্টেড থাকতেছে, জি কে বাদ দিলে ওরা কানেক্টেড থাকতেছে। সো এই দুটা আমার আর্টিকুলেশন পয়েন্ট। সো
আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাই।